এক অভাগা অনাথ বাচ্চা আর জাদু জলপরি। এই গল্পটা নয়ন নামের একটা বাচ্চা মেয়ের গল্প। নয়ন যখন 5 বছরের একটা ছোট্ট মেয়ে ছিল, তখন সে তার বাবা মায়ের সাথে একটা মেলায় ঘুরতে গেছিল। মেলাতে প্রচন্ড ভিড় ছিল বলে সে তার বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায় আর একা হয়ে গিয়ে একটা আইসক্রিম দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। ওই সময় মিমি খাতুন নামের এক চালাক ও লোভী মহিলার নজর ওই ছোট্ট বাচ্চা মেয়ে নয়নের ওপর পড়ে। বাচ্চাটাকে একা একা দাঁড়িয়ে কাঁদতে দেখে তার মনে একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। মিমি খাতুন ওই বাচ্চা মেয়েটাকে লোভ দেখিয়ে ছলে বলে কৌশলে বাবা মায়ের সাথে দেখা করিয়ে দেবে বলে তার গ্রামে নিয়ে চলে আসে তার বাড়িতে। প্রথম মিমি নয়নকে খুব ভালোবাসতো, কিন্তু যত দিন যেতে লাগলো ততই নয়নের ওপর মিমির অত্যাচার দিন দিন বাড়তে লাগলো। তাকে দিয়েই ঘরের সমস্ত কাজ করিয়ে নিত আর তার পরিবর্তে তাকে খেতে দিত না। চলতো মার আর অত্যাচার। এইভাবেই দিনের পর দিন চলতে থাকে। হঠাৎই একদিন, আরে নয়ন, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয়। এখনো কি শুয়ে থাকার সময় আছে নাকি? সকাল গড়িয়ে তো দুপুর হয়ে গেল। হ্যাঁ মাসি, বলো কি করতে হবে? কি রে, পড়ে পড়ে সারাদিন শুধু ঘুমোলে হবে? আমি তোকে বলেছি না, আমার যত জামা কাপড় আছে সব ভালো করে ধুয়ে ইস্ত্রি করে রাখবি? আর তুই কি না সারাদিন শুধু ঘরে বসে বসে ঘুমোচ্ছিস? না না মাসি, তুমি ভুল ভাবছো। রান্না করার সময় হাতটা একটু কেটে গেছে, তাই হাতে ওষুধ লাগাবার জন্য ঘরে ঢুকেছিলাম। আরে তোর তো শুধু কাজ থেকে ছুটি নেওয়ার বাহানা। হাত তো শুধু কেটেই গেছে, হাত তো আর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়নি। শুধু কাজের ফাঁকি দেওয়ার বাহানা, আর খাওয়ার সময় শুধু খাই খাই। এই বলেই মিমি খাতুন তার কোনো কথা না শুনেই তাকে মারতে থাকে। মাসির অত্যাচার সহ্য করতে না পেরে নয়ন বলে, আমাকে ক্ষমা করে দাও মাসি। মাসি, আমাকে আর মেরো না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি তোমার সমস্ত জামা কাপড় কেচে পরিষ্কার করে দিচ্ছি, আমাকে আর মেরো না। এই তো তুই শায়েস্তা হয়ে গেছিস। যতক্ষণ না আমার হাতের মার তোর গায়ে পড়ছে ততক্ষণ তুই তোর কাজ শুরু করবি না। এমন সময় মিমি খাতুনের স্বামী সৈফুদ্দিন সেখানে চলে আসে আর বলে, আরে মিমি, তুমি থামো না। এইভাবে কোনো ছোট অনাথ বাচ্চাকে কেউ মারে নাকি? এইভাবে কাউকে মারাটা একদমই উচিত হয়নি তোমার। তাছাড়াও তুমিও অনেক বড় অন্যায় করেছো। এইভাবে মেয়েটাকে তুমি তার গ্রাম থেকে তুলে নিয়ে চলে এসেছো। একেই তো তুমি এত বড় ভুল করেছো। হয়তো তার বাবা মা ওকে খুঁজছে, তুমি তাকে ভুলিয়ে ভালিয়ে তোমার কাছে এনে রেখেছো। কোনোদিন যদি এই বাচ্চাটা তার মায়ের সন্ধান পায়, তার বাবা মাকে যদি তোমার কুকীর্তির কথা বলে, তাহলে তোমাকে পুলিশ আর আস্ত রাখবে না, বুঝেছো? এই তুমি চুপ করো তো। তোমাকে কে জ্ঞান দিতে বলেছে? হ্যাঁ, যখনই মুখ খোলো মুখ থেকে শুধু জ্ঞানের ঝুলি ঝরে পড়ে। তোমার আমাকে জ্ঞান দিতে আসতে হবে না। যাও যাও, গিয়ে খাবার টেবিলে রাখা আছে সেটা খেয়ে নাও গে। আর নয়ন, তুই শোন, সারাদিন তোকে একটুও খেতে দেব না। আগে যা, তুই আমার সমস্ত কাজগুলো সার। এইভাবেই মিমি খাতুন নয়নের ওপর অত্যাচার করত। তাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো, ঠিকমতো খেতেও দিত না, আর কথায় কথায় তাকে মারধর করত। মা, বাবা, তোমরা কোথায় আছো? আমাকে এই মাসির কাছ থেকে নিয়ে যাও। এই মাসি আমাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করায়, আমাকে খেতে পর্যন্ত দেয় না ভালো করে। তোমরা কবে আমাকে এই নরক থেকে উদ্ধার করবে মা? এইভাবে নয়ন তার দুর্ভাগ্যের জন্য কাঁদতে থাকে। আর এমন সময় মিমি খাতুন সেখানে চলে আসে। চুপ কর, চুপ কর। এখানে বসে বসে কাঁদছে। ঘরে কত কাজ পড়ে আছে জানিস? এই বলে মিমি আবার তাকে মারতে থাকে আর তারপর তাকে ছেড়ে দেয়। মিমি তাকে আদেশ করে, তাড়াতাড়ি এই জামা কাপড়গুলো ধুয়ে ফেল আর তারপর বাজারে যা।
বাজার থেকে সবজি নিয়ে এসে রান্না কর। চটপট যা, গিয়ে কাজগুলো তাড়াতাড়ি কর। মাসি, আমার হাতে আর পায়ে খুব ব্যথা, তাই জন্য আমি জামা কাপড় কাচতে পারবো না। আবার জামা কাপড় কাচার পর আমাকে বাজার থেকে সবজি কিনে এনে রান্না করতে হবে। আমার ভীষণ কষ্ট হচ্ছে মাসি, আমি যেতে পারবো না। কি কি বললি তুই? আমার মুখের ওপরে বড় বড় কথা! আমার মুখের ওপরে কিনা বলে দিলি করতে পারবো না? লাঠিটা দিয়ে দেব 2-4 ঘা, তখন বুঝবি। খাওয়ার সময় তো গপ গপ করে গিলিস, তখন মনে থাকে না? কাজ করতে বললেই যত বাহানা। না মাসি, তুমি আমাকে আর মেরো না, আমি তোমার সমস্ত কাজ করে দিচ্ছি। এই বলেই নয়ন হাতে পায়ের ব্যথা সত্ত্বেও ঘরের সমস্ত কাজ করতে শুরু করে। জামা কাপড় ধোয়ার পর বাজারে চলে যায় সবজি কিনতে। সবজি কিনে বাড়ি ফেরার সময় নয়ন একটা নদীর ধার ধরে ফিরতে থাকে। এমন সময় নয়ন হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়, আর তার ব্যাগ থেকে সমস্ত সবজি নদীর জলে পড়ে যায়। আর জলে পড়ে সবজিগুলো ভাসতে ভাসতে অনেক দূর চলে যায়। নয়ন তা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর ভীষণ জোরে জোরে কান্না করতে থাকে। এমন সময় নয়ন যেন কার একটা গলা শুনতে পায়। ভালোভাবে তাকিয়ে দেখে জলের মধ্যে একটা জলপরী জেলেদের মাছ ধরার জালে আটকে পড়ে আছে। কেউ আছো? আমাকে এখান থেকে উদ্ধার করো, আমাকে বাঁচাও, এখান থেকে আমাকে বাঁচাও, নয়তো জেলেরা আমাকে ধরে চড়া দামে বিক্রি করে দেবে। তারা আমাকে মেরে ফেলবে লোভের জন্য, আমাকে কেউ বাঁচাও। নয়ন জলপরীর কথা শুনে কষ্ট পায়। তখন সে জলে নেমে জাল খুলে জলপরীকে উদ্ধার করে। আর এই দেখে জলপরী তাকে বলে, ভয় পেও না নয়ন, আমি একটা জলপরী। আমি অনেক রকম জাদু জানি। আমি তোমার মনের সব দুঃখ বুঝতে পেরেছি। তুমি যদি জাদুর জলপরী হয়ে থাকো আর অনেক জাদু জানো, তাহলে নিজেকে বিপদ থেকে উদ্ধার করতে পারোনি কেন? আমার সাহায্য লাগলো কেন তোমার? আমাদের পরিরাজ্যের একটা কথা আছে, আমরা নিজেদের জাদু নিজেদের কাজে ব্যবহার করতে পারি না। আমরা অপরের সাহায্য করতে সেই জাদু ব্যবহার করতে পারি। তাহলে বলো নয়ন, তোমার কি চাই? তুমি আমার থেকে কি জানতে চাও বা কোনো সাহায্য চাও? পরি, আমি একটা জিনিস চাই, আমার মা বাবার ঠিকানা। সেটা তুমি আমাকে বলে দাও না, আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই পরি। তুমি তোমার মাসিকে নিয়ে সেই গ্রামের মেলায় যাও, যেই গ্রামের মেলায় তুমি তোমার বাবা মায়ের থেকে আলাদা হয়ে হারিয়ে গেছিলে। দেখবে তুমি তোমার বাবা মায়ের খোঁজ ঠিকই পেয়ে যাবে। পরীর এই কথা শুনে নয়ন তার বাড়ি চলে আসে। এসে ভাবতে থাকে কিভাবে তার মাসিকে রাজি করাবে ওই গ্রামে যাওয়ার জন্য। তারপর মাসিকে নয়ন বলে, মাসি, তুমি যেই মেলাতে আমাকে পেয়েছিলে ওই গ্রামে আবার মেলা বসেছে। ওখানে একজন জাদুকর নাকি এসেছে, যে সোনার অলংকারকে জাদু করে তার 4 গুণ ফিরিয়ে দেয়। আমি বাজার করতে গিয়ে শুনলাম, যাবে মাসি ওই মেলাতে? শোনো সৈফুদ্দিন, আলমারিতে যা অলংকার আছে সব অলংকার নিয়ে নাও। আমরা সেই মেলাতে যাব যেখানে আমরা নয়নকে পেয়েছিলাম। ওখানে এক জাদুকর এসেছে যে সোনার গহনাকে ডবল করে দিতে পারবে। কি, তুমি এই ছোট্ট বাচ্চার কথাতে মেতে উঠেছো? এ আবার হয় নাকি? এ তো আজগুবি গল্প সব। তুমি চুপ করো তো, একবার গিয়ে দেখলে কি ক্ষতি হয়? যদি সত্যি হয়, ভাবো তো আমরা কত বড় লোক হয়ে যাব। এই বলে তারা 3 জনে মিলে সেই গ্রামের মেলাতে গেল। মেলার কাছে পৌঁছেই নয়নের সমস্ত কথা ভালোভাবে মনে পড়ে গেল। চলো মাসি, মেলার ভেতরে ঢুকে গিয়ে দেখি কোথায় সেই জাদুকর বসেছে।
এই বলে নয়ন তাদের সাথে মেলার ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর কিছুটা যেতেই দেখতে পেল দূরে তার মা বাবাকে। তার মা বাবা তার জন্যই অপেক্ষা করছে। তারা নয়নকে দেখে কাঁদতে শুরু করে দিল। নয়নও তাদের দেখে দৌড়ে গিয়ে তাদের গলা জড়িয়ে ধরল। মা, ও মা, তোমরা কেমন আছো? কতদিন পর তোমাদের সাথে দেখা। তোমরা ভালো আছো তো? আমি সেদিন তোমার কাছ থেকে দূর হয়ে গেছিলাম, আর এই মহিলা আমাকে লোভ দেখিয়ে নিয়ে চলে গেছিল। আমাকে দিয়ে জানো মা, ঘরের সমস্ত কাজ করাতো, অত্যাচার করতো, আমাকে মারতো, ঠিক মতো খেতে পর্যন্ত দিত না মা। আমাকে ক্ষমা করে দাও বেটা, আমার ভুল হয়ে গেছে। মেলায় তোমার হাতটা শক্ত করে ধরে রাখা উচিত ছিল। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমরা তোমাকে অনেক জায়গায় খুঁজেছি। কালকে রাতের বেলা এক পরী এসে আমাদের স্বপ্নে বলল আজকে মেলায় এলেই তোমার সাথে দেখা হবে। তাই আমরা আজ মেলাতে এসেছি। মেলাতে এসেই তোমার দেখা পেলাম বেটা। অসংখ্য ধন্যবাদ ওই পরীকে। নয়নের কাছ থেকে তার বাবা মা সমস্ত কথা শোনে। তখন তারা ঠিক করে ওই মহিলাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে। তাই তারা জোরে জোরে পুলিশকে ডাকতে থাকে। এইদিকে পুলিশ আসছে দেখে মিমি খাতুন আর তার বর সৈফুদ্দিন পালাতে থাকে, কিন্তু তাদের পুলিশ ধরে ফেলে আর দুজনকে ধরে জেলে পুরে দেয়। সেখানে বন্দি অবস্থায় থাকে মিমি খাতুন আর তার বর সৈফুদ্দিন। মিমি খাতুন এখন জেলের মধ্যে বসে বসে সারা দিন শুধু কান্না করে। মিমি খাতুন তার ভুল কাজের জন্য শাস্তি পেয়ে যায়, আর নয়ন তার হারানো বাবা মাকে খুঁজে পায়। Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about time.